গোটা মুসলিম বিশ্বের সাথে মিল রেখে একই দিনে ঈদ ও রোজা পালনে ৩১ বছরেও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। আরও আলোচনার কথা বলছে ইসলামিক ফাউন্ডেশন। বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হলো আওয়ামী লীগের সংসদ নির্বাচনের প্রস্তুতি। তৃণমূল কর্মীদের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশি। দলকে বিপর্যস্ত করতেই সরকারের গভীর ষড়যন্ত্র, মন্তব্য নেতাদের। নারায়ণগঞ্জে স্কুলের ড্রেন থেকে 5 বছরের শিশুর লাশ উদ্ধার। 6 দিনেও গ্রেফতার হয়নি ঝালকাঠিতে পিটিয়ে শিশুর পা ভেঙে দেওয়ার মামলার মূল আসামি। বিচার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। এবং 46 বছরে দেশে আমদানি হয়নি কোনো স্বর্ণ। ব্যাগেজ রুলে আনা স্বর্ণ দিয়ে মেটানো হচ্ছে চাহিদা, দাবি ব্যবসায়ীদের। চোরাচালানেই চলছে ব্যবসা, বলছেন শুল্ক গোয়েন্দারা। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি ইমদাদুল হক। গোটা মুসলিম বিশ্বে একই দিনে ঈদ ও রোজা পালনে ওআইসির দেয়া প্রস্তাবের ব্যাপারে গত 31 বছরেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। ওআইসির ফিকহ একাডেমির বাংলাদেশি প্রতিনিধির মতে সদিচ্ছার অভাব ও চাঁদ দেখা কমিটিতে কোনো ইসলামী বোদ্ধা না থাকার কারণেই সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না ইসলামিক ফাউন্ডেশন। তবে অপরপক্ষের ওলামারা বলছেন কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছে কিছু আলেম ওলামা। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে সিদ্ধান্তে পৌঁছতে না পারায় এবারও বাংলাদেশে স্থানীয়ভাবে চাঁদ দেখে রোজা ও ঈদ পালন করা হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিশ্বের যে কোনো দেশের আকাশে চাঁদ দেখা গেলে তার উপর ভিত্তি করেই একই তারিখে রোজা ও ঈদ পালন করতে ওআইসির প্রস্তাবের অনুসরণের জন্য বেশ কয়েক বছর ধরেই দাবি জানিয়ে আসছিলেন দেশের একটি মাযহাবের আলেম ওলামারা। এ নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে এবছর 19 জানুয়ারি ও 2 ফেব্রুয়ারি বিভিন্ন মতবাদের আলেম ওলামাদের সাথে 2 দফা বৈঠকে বসেন ইসলামিক ফাউন্ডেশন। নানা তর্ক বিতর্কে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেসব বৈঠক। একই দিন ঈদ ও রোজা পালনের সমর্থক আলেমদের দাবি, কোরআন হাদিসে নতুন চাঁদ দেখার হুকুম থাকলেও তা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। আর অন্য পক্ষ বলছেন চাঁদ কক্ষপথে ঘুরে গতি নির্ধারণ করে, তাই বিশ্বজুড়ে একই তারিখে ঈদ ও রোজা হওয়ার কোনো যৌক্তিকতা নেই। কোরআনে আছে ওরা তোমাকে নবচন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এগুলো সময়ের সূচনাকারী। আমরা তো বলি 1 মিনিট পরে ইফতার হচ্ছে, সেই মিনিটটা তো হচ্ছে সায়েন্টিফিক বেসিস। তো আমরা কেন এটা নেব না? এই চশমা পরে দেখি এই ছোট লেন্স, আর টেলিস্কোপ ব্যবহার করে দেখি বড় লেন্স, তো দেখাটা তো ঠিকই হয়। সুমু তোমরা শান্তিকে রোজা রাখে, তোমরা হলো সম্বোধনটা অ্যাড্রেসটা একবারে ব্যাপক সারা মুসলিম বিশ্বের জন্য। সেখানে কিন্তু দেখা, সচক্ষে দেখা বলছে। তুমি চাঁদ দেখবা, চাঁদ অমুক জায়গায় খোঁজ করিয়া আনতে হবে বিশ্বের আরেক জায়গা থেকে, এটা কিন্তু কোনো জায়গায় আছে বলে আমার জানা নেই। পৃথিবী আমাদের একটা, চাঁদ আমাদের একটা। কোনো একটা জায়গায় চাঁদ যদি উঠে গেল তাহলে তো মাস শুরু হয়ে গেল। চাঁদ তো একটাই, কিন্তু চাঁদের যে উদয়স্থল এবং অস্তস্থল এটা কি এক কক্ষপথে ঘুরতেছে, এটা যদি মেনে না নেন তাহলে তো সূর্য সে তো একেবারে স্ট্যাগন্যান্ট হয়ে থাকে। একই তারিখে ঈদ ও রোজা পালন না করে সরকার ওআইসির প্রস্তাব উপেক্ষা করার পাশাপাশি তাদের অজ্ঞতার পরিচয় দিচ্ছে বলে দাবি এ মতের পক্ষের আলেম ওলামাদের। তবে চাঁদ দেখে ঈদ ও রোজা পালনকারী ওলামাদের দাবি ওআইসির নির্দেশনার ভুল ব্যাখ্যা দিচ্ছে একটি পক্ষ। চাঁদ দেখা কমিটির মধ্যে ওই ধরনের কোনো আলেম রাখা হয় না যারা চাঁদ দেখার কমিটিকে বুঝাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু নির্দেশ দেন চাঁদ দেখা কমিটিকে, যে তোমরা দেশের মধ্যে চাঁদের কথা বলো না, তোমরা কোন জায়গায় আশেপাশে কোথায় চাঁদ দেখা গেছে সেটা বলো। মুষ্টিমেয়র জন্য সংখ্যাগরিষ্ঠ লোকের উপরে আঘাত করলেও তো এটা মানবে না কেউ। কোরআন হাদিসের ব্যাখ্যা যদি আমি উল্টা করতে যাই, সে দায় দায়িত্ব কে নিবে? যে ব্যাখ্যা দিবেন তারই নিতে হবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বলছে 1400 বছরের নিয়ম ভেঙে নতুন কিছু করতে হলে তা কোরআন হাদিসের আলোকে আরো বিস্তারিত আলোচনা ছাড়া সম্ভব নয়। পরিস্থিতি যা দেখতেছি বুঝতেছি এই রোজা বা এই ঈদে এর কোনো ফলাফল পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা খুবই কম। জোর করে কারোরে বাধ্যবাধকতার মতে আনার কোনো চেষ্টা করা সমীচীন বলে আমি মনে করি না। ভারতীয় উপমহাদেশ ছাড়া এই মুহূর্তে বিশ্বের সব মুসলিম দেশ একই তারিখে রোজা ও ঈদ পালন করছে বলে জানিয়েছে ওআইসির বাংলাদেশি প্রতিনিধি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নের যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন
সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো বিশ্রাম নেই। দলীয় সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, তা জনগণের কাছে তুলে ধরতে হবে। সকালে গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করেই ভিশন 2030 ঘোষণা করেছে। তারা এই ভিশনে পাশ করবে কিনা সেই সিদ্ধান্ত দেশের জনগণ নেবে। গেল বছরের অক্টোবরে ঘটা করে জাতীয় সম্মেলনের পর এই প্রথম দলটির বিশেষ বর্ধিত সভার আয়োজন করল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভায় অংশ নেয় দলের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জেলা ইউনিটের নেতারা। বিশেষ এই সভায় কেন্দ্র ও প্রান্তের নেতাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে দলীয় বিভিন্ন সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, নৌকা জনগণের মার্কা। আওয়ামী লীগের উন্নয়ন গাথা মানুষের কাছে তুলে ধরতে হবে নেতাকর্মীদের। নৌকা মার্কা, এ মার্কা হচ্ছে বাংলার জনগণের মার্কা, যে মার্কা হচ্ছে একটা গ্রামগঞ্জের মার্কা। এই মার্কায় ভোট দিয়েই বাংলার জনগণ স্বাধীনতা পেয়েছে। কাজে যখনই নৌকা এসেছে মানুষের কল্যাণ হয়েছে, সেই কল্যাণ করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। বিগত সরকারগুলোর দেশ পরিচালনার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপি তিনবার ক্ষমতায় থেকেও কোনো ভিশন বা উন্নয়ন লক্ষ্যমাত্রা দেশবাসীকে দিতে পারেনি। আওয়ামী লীগের পথ অনুসরণ করেই তারা ভিশন ঘোষণা করেছে। আজকে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এটা এমনি এমনি হয়নি, কারণ আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না। একটা কথা মনে রাখবেন যে এই বিএনপি, এদের মধ্যে কোনো মানবতা বোধ নেই। এদের রাজনীতি হচ্ছে লুটে খাওয়া রাজনীতি। তারা দাবি করে তিনবার তারা ক্ষমতায় ছিল, কিন্তু আমরা কোনোদিন তাদের মুখ থেকে এটা শুনিনি যে ভিশন নামে কোনো দিক নির্দেশনা জাতির সামনে উপস্থাপন করেছে। আমরা দিয়েছি বলেই তারা দিয়েছে। যাই হোক, মানুষ তো মানুষের কাছ থেকেই শেখে। জনগণের পাশে থেকে কল্যাণ নিশ্চিত করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি আরো বলেন, কেন্দ্র থেকে দেশের উন্নয়নে নেয়া কোনো পদক্ষেপ বাস্তবায়নে যাতে অনিয়ম না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। ক্ষমতা হচ্ছে দায়িত্ব পালন করবার একটা সুযোগ। কাজে এই সুযোগটা প্রতিটি মুহূর্ত জনগণের কল্যাণে আমাদের ব্যয় করতে হবে। এর আগে আমাদের কোনো বিশ্রাম নাই। মানুষ জানলেও মানুষকে মনে করিয়ে দিতে হবে যেটা আপনাকে আওয়ামী লীগ দিয়েছে, আওয়ামী লীগ সরকার দিয়েছে। এরপর দলের ঘোষণাপত্রের মোড়ক উন্মোচন করেন সভাপতি। সবশেষ সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে প্রতিটি জেলা ইউনিটের জন্য ল্যাপটপ নেতাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। প্রায় 2 ঘণ্টা ব্যাপী তল্লাশি অভিযানে কোনো কিছু না পেয়ে ফিরে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। দলের শীর্ষ নেতারা জানান, বিএনপি নেত্রীকে মানসিকভাবে বিপর্যস্ত করতে সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। শনিবার সকাল 7:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় কার্যালয়ের সামনে এবং আশপাশের রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যেই সকাল 8:50 কার্যালয়ে উপস্থিত হন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে পুলিশের সঙ্গে কথা বলে ভেতরে প্রবেশ করেন তিনি। সকাল 9:30টায় তল্লাশি শেষে বেরিয়ে যান পুলিশ কর্মকর্তারা। তাৎক্ষণিক এ বিষয়ে কিছু না জানালেও ফোনে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই চালানো হয় এই অভিযান। তবে এটাকে গণতন্ত্রের রীতিবিরোধী উল্লেখ করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, অজ্ঞাতনামা একটি সাধারণ ডায়েরির ভিত্তিতেই এই তল্লাশি চালিয়েছে পুলিশ। কারো অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে পুলিশ ম্যাজিস্ট্রেটের একটি ওয়ারেন্ট নিয়ে এখানে ঢুকে পড়েছে। তো এটা করেছেন একেবারে বেআইনিভাবে, অন্যায়ভাবে। তারা বলেছে যে এখান থেকে আমরা কিছু পাইনি। পরে একে একে কার্যালয়ে আসতে থাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায় সহ দলের শীর্ষ নেতারা। সাংবাদিকদের তারা জানান, এ বিষয়ে দলের পক্ষ থেকে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে তাহলে আমাদেরকে অবশ্যই রাজপথে তা মোকাবেলা করতে হবে, এর প্রতিবাদ জানাতে হবে। আমরা সন্দেহ করতেছি আর কি যে তারা আমাদেরকে বিপদাপন্ন করার জন্য তারা এখানে কিছু রেখে গেছে কিনা। আইনের বিধান না মেনে তারা এই তদন্তটা করেছে, সুতরাং এই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।
দুপুর পর্যন্ত গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। তল্লাশির প্রতিবাদে রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেয় বিএনপি। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির 5 নেতাকর্মীকে আটক করে পুলিশ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির ঘটনায় নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ঘটনায় প্রমাণিত হয় দেশে গণতন্ত্র নেই। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। চেয়ারপারসনের কার্যালয়ে যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার কার্যালয়ে পুলিশি হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে বাংলাদেশ এখন সম্পূর্ণ গণতন্ত্রবিহীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সরকার দেশ চালাচ্ছে। মিথ্যে মামলা, গ্রেফতারি আমরা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলার সময় আরো থাকছে। চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে এক নারী সহ 3 জনের মৃত্যু। আহত 9 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। 6 দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি ঝালকাঠিতে নির্যাতন চালিয়ে শিশুর পা ভেঙে দেওয়ার ঘটনার মূল অভিযুক্তরা। উল্টো তার পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দিচ্ছে আসামি ও তার সহযোগীরা। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাগরের পরিবার। এদিকে নির্যাতনের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জেলা প্রতিনিধি পলাশ রায়ের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মসজিদের টাকা চুরির অপবাদ দিয়ে বস্তায় ভরে নির্মমভাবে পিটিয়ে 10 বছরের শিশু সাগরের পা ভেঙে দেওয়ার ঘটনার পর থেকেই ঝালকাঠি সদর উপজেলার আলীপুরের বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না কেউই। এর মধ্যেও শিশু সাগরের পরিবারকে নানা হুমকি দেওয়া হচ্ছে। স্বজনদের অভিযোগ, নির্যাতনের ঘটনায় মামলা করার পর 2 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত আতাহার আলী সহ তার অপর 6 সহযোগী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাকি যারা আছে আসামি তাদেরকেও যেন অ্যারেস্ট করা হয়, আর এই মামলায় যেন আমরা সূক্ষ্ম বিচার চাই এবং আমাদের নিজেদের জন্য নিরাপত্তার ব্যবস্থা চাই। আমার হুমকি ধুমকি দেয়, দেশেও থাকতার দেশ ফারাক করে দেবে। আমারে থাকি একলা পোলা খাই দুটো টাকা, আমি তো বইতে খাওয়া নাও আমার বন্ধ। তবে মূল অভিযুক্ত সহ সব আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা। প্রধান আসামি সহ যে পলাতক আসামি আছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। যে 2 জন আসামি ধৃত হয়েছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং তাদের তথ্যের ভিত্তিতে যারা অন্যান্য যে আসামি আছে, যারা অজ্ঞাত আসামি, তাদেরকে চিহ্নিত করে আমরা গ্রেফতারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে সাগরের সহপাঠীরা। গত 14 মে চোর সন্দেহে নির্মম নির্যাতন চালিয়ে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র সাগরের এক পা ভেঙে দেয় আতাহার ও তার লোকজন। সময় সংবাদ, ঝালকাঠি। এদিকে চট্টগ্রামে চোর সন্দেহে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় গ্রেফতার জসিমউদ্দিনকে 1 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান খান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জসিমউদ্দিনকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মসজিদের সাউন্ড বক্স চুরির অভিযোগে গতকাল এক শিশুকে আটক করে নগরের চানমিয়া মুন্সিলেন মসজিদের মুয়াজ্জিন জসিমউদ্দিন। বেধড়ক পেটানোর পর শিশুটিকে বেশ কয়েকবার আছাড় মারেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও চিত্র ছড়িয়ে পড়লে জসিমউদ্দিনকে আটক করে পুলিশ। গতরাতে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার শিশুটির মা। নারায়ণগঞ্জে 5 বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার ফতুল্লা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দাপা ইদ্রাকপুর এলাকার শিশু কল্যাণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্কুলের সীমানা দেয়ালের ভেতরে ড্রেনে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখনও শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। অর্ধেকটা গলার ভিতরে আঘাত, তারপরে যে মানুষজন জানছে, তারপরে যে বাইক বাড়ানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষকের সাথে আমি ফোন দিলাম, সে আসলেন, আমরা 2 জনে গিয়ে লাশ ওই শিশুটাকে দেখা হইলো যে এই অবস্থা। বাচ্চাটা অজ্ঞাত, বাচ্চাটাকে আশেপাশের লোকজন কেউ চেনে না, আর
কারা মারাইছে সেটাও বলা যাচ্ছে না, হয়তো বা অন্য কোনো জায়গায় মারার পর এখানে না ফালাই দিয়ে গেছে। স্বাধীনতা পরবর্তী 46 বছরে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলে কোনো স্বর্ণ আমদানি হয়নি। এমনকি শুল্ক পরিশোধ করে ব্যাগেজ রুলে আনা স্বর্ণের পরিমাণও একেবারেই কম। অথচ দেশের ছোট বড় 40,000-এর বেশি ব্যবসায়ী বছরে হাজার কোটি টাকার স্বর্ণ বেচাকেনা করছেন। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের দাবি, চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণ দিয়ে দেশের বাজারের চাহিদা মেটানো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দক্ষিণ এশিয়ায় ভারতের পর স্বর্ণ ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়। স্বর্ণ আমদানির ক্ষেত্রে বাংলাদেশে সুস্পষ্ট বিধিমালাও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষ যে কোনো ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলে স্বর্ণ আমদানি করা যায়, কিন্তু ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে বৈধ উপায়ে কোনো স্বর্ণ আমদানি হয় না। চট্টগ্রাম কাস্টম হাউসের নথিপত্র পর্যালোচনা করে স্বাধীনতার পর বাংলাদেশে স্বর্ণ আমদানির কোনো নজির পাওয়া যায়নি। এক ভরি স্বর্ণের জন্য 3,000 টাকা করে ট্যাক্স দিয়ে আপনি স্বর্ণ আনতে পারেন বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে। তো কাস্টম হাউস চট্টগ্রামের যে তথ্য আমার কাছে আছে তাতে করে এই কাস্টম হাউসের মাধ্যমে অতীতে বা এখন কোনো স্বর্ণ আমদানি হয়নি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য মতে সারা দেশে ছোট বড় জুয়েলারি দোকান রয়েছে 40,000-এর বেশি। এর মধ্যে চট্টগ্রামে জুয়েলার্স সমিতির 2,500 সদস্য থাকলেও দোকান রয়েছে প্রায় 4,000। সারা দেশের মতো চট্টগ্রামের ব্যবসায়ীরা কোনো স্বর্ণ আমদানি করে না। স্থানীয়ভাবে পাওয়া পুরাতন স্বর্ণের পাশাপাশি ব্যাগেজ তুলে আনা স্বর্ণ দিয়ে চাহিদা মেটানো হচ্ছে বলে দাবি তাদের। প্রতি ভরিতে যদি আমরা 3,000 টাকা করে ট্যাক্স দিই আর প্রতি ভরিতে যদি আমরা 15% করে ভ্যাট দিই, তাহলে আমরা স্বর্ণ বিক্রি করবে কি? ক্রেতারা কোথায় যাবে? স্বর্ণের দাম কি করে যাবে? আমরা বেশ কয়েকবার সরকারের সাথে বসছি যে একটা ইম্পোর্ট করার জন্য, সরকারিভাবে ইম্পোর্ট করা হয়তো মালগুলো এনে আমাদের দেওয়ার জন্য, নাহলে আমাদেরকে পারমিশন দেখ আমরা আনবো। সম্প্রতি ঢাকার বনানীতে দুতরণী ধর্ষণের ঘটনার সাথে আপন জুয়েলার্স জড়িয়ে পড়ায় স্বর্ণ আমদানির বিষয়টি সামনে চলে আসে। আপন জুয়েলার্সের কয়েকটি শোরুম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তথ্য মতে শুল্ক পরিশোধ করে ব্যাগেজ তুলে এত বিপুল স্বর্ণ আনা কোনোভাবেই সম্ভব নয়। আমদানির ক্ষেত্রে এই ধরনের কোনো বিধিমালা বা বিধান নেই, তবে একটাই শর্ত আছে যে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমতি সাপেক্ষে আমদানি করতে পারবে। স্বর্ণ কন্টেইনারে আমদানি হয় না, এটা নরমালি আমদানি হলে হবে হচ্ছে এয়ারপোর্টের মাধ্যমে। বিভিন্ন সময় স্বর্ণের চালান সহ আটককৃতরা জানিয়েছে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, কাতার, কুয়েত এবং আরব আমিরাত থেকে আকাশপথে চোরাচালানের মাধ্যমে স্বর্ণের ভর বাংলাদেশে প্রবেশ করে। ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর হলো এদের প্রধান রুট। বিমানবন্দর অতিক্রমের পর কয়েক হাত ঘুরে সেগুলো চলে যায় মূল স্বর্ণ ব্যবসায়ীদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জনসংহতি সমিতির সভাপতি সন্তুল আরমা। দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর করেছি, কিন্তু 19 বছর অতিবাহিত হওয়ার পরেও এদেশের সরকার শাসক গোষ্ঠী, বিশেষ করে যেই সরকারের আমলে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই শেখ হাসিনার সরকারের আমলেই আজকে আমরা বেশি দেখি যে চুক্তিকে অবদমিত করতে, পদদলিত করতে। বাংলার সময় আরো থাকছে। সপ্তাহখানেকের মধ্যেই পাকতে শুরু করবে রাজশাহীর আম। বাগানে বাগানে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। জাত ভেদে আম নামানোর ভিন্ন ভিন্ন সময় নির্ধারণে খুশি চাষি। চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে এক নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 9 জন। সকালে সীতাকুণ্ডের কুমিরায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রামের বাকুলিয়া থেকে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে মাইক্রোবাসে করে মিরসরাইয়ে যাচ্ছিলেন 11 জন। পথে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 2 জন যাত্রী ও মনিকা রানী নামে এক পথচারী নিহত হন। আহত হন আরো 9 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। স্পিড বেশি ছিল, যার কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে যে খাদে পড়ে যায় এবং সাথে সাথে পথচারী ওই গাড়ির ধাক্কায় যে মনিকা রানী সে মৃত্যুবরণ করে এবং ওই 2 জন হাইজের লোক তাদের আত্মীয় স্বজন নাসির এবং সুলেমান তারা মৃত্যুবরণ করে। পরবর্তীতে তাদের উদ্ধার করা হয় এবং ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন এবং পুলিশ সহ আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে 7 জনকে প্রেরণ করি।
কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই ময়মনসিংহে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। অনুমোদন ছাড়াই আবাসিক এলাকা ও ফসলি জমিতে গড়ে ওঠা ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পরিবেশ দূষণ ও অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ইটের ভাটা। নিয়মনীতি না মেনে স্থাপিত এসব ইট ভাটার কারণে ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। অবাধে কাঠও পোড়ানো হচ্ছে অনেক ইট ভাটায়। ভুক্তভোগীরা জানান, ইট ভাটার কালো ধোঁয়ায় ফসলি জমির উৎপাদন এবং ফলজ গাছের ফলন কমে গেছে আশঙ্কাজনক হারে। গাছগাছালির পাতা হুতা থাকতো, খুব সুন্দর থাকতো, এখন তো এই বাজে কিছু হইতো। এখন এই খোলাতে মনে হয় কিছুটা ফসলের উৎপাদন কমে গেছে। ইট খোলার মধ্যে তো আসলে সম্ভাবনা কাঠ ফোড়া নিষেধ, তাইলেও কিছু কিছু ফুরে। বায়ু দূষণ হচ্ছে, এক ধরনের অসুস্থকর লাগতেছে। ইটভাটার মালিক স্বীকার করলেন, অনুমোদন ছাড়াই বছরের পর বছর ইট পোড়ানোর কথা। ছাড়পত্র দেওয়া কোন ডাত আছে? অপরের ডাত নাই, আমার ডাত নাই, সবাই তো চালাইতেছে, আমি একা চালাইতেছি। কোন ডাত পাইবেন? ডাত আছে। পরিবেশ দূষণ রোধে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তারা। গাছ কাটছে এবং গাছ পোড়াচ্ছে, যেটি ইটভাটা আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি। অবৈধ যদি ইটভাটা থাকে, ড্রাম চিমনি থাকে, তো আমাদের মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা চলমান আছে এবং আমরা এই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পরিবেশ অধিদপ্তরের হিসেব অনুযায়ী ময়মনসিংহ জেলার 253টি ইটভাটার মধ্যে 142টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। রাজশাহীর আম বাগানগুলোর আকাশে বাতাসে বৌমৌ করছে টকমিষ্টি ঘ্রাণ। সপ্তাহখানেকের মধ্যেই পুরোপুরি পাকতে শুরু করবে সুস্বাদু হরেক জাতের আম। স্থানীয় প্রশাসন জাত ভেদে আম নামানোর ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করায় খুশি চাষি। বাগানে বাগানে চলছে আমের শেষ মুহূর্তের পরিচর্যা। প্রাকৃতিকভাবে আম পাকার সময় মেনেই খাওয়ার পরামর্শ ফল গবেষকদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। চাষিদের যত্নে মধুমাস জ্যৈষ্ঠের শুরুতেই গাছে গাছে রাঙিয়ে উঠছে আম। থোকা থোকা সবুজ কাঁচা এই আমে প্রাণ জুড়াবে যে কারো। গোপালভোগ, রানী পছন্দ, হিসাপাত, লক্ষণভোগ সহ এমন বাহারি নামজাত ও স্বাদের আম রয়েছে রাজশাহীর বাগানগুলোতে। ফল গবেষণা কেন্দ্র বলছে, মে মাসের শেষ সপ্তাহে 2টি ও প্রাকৃতিক উপায়ে পরিপুষ্ট অধিকাংশ জাতের আম সংগ্রহ হবে জুনের প্রথম সপ্তাহে। তাই আমে কৃষকের সঠিক মূল্য ও ভোক্তার অধিকার নিশ্চিতে আম নামাতে এলাকাভিত্তিক সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। কৃষকরা মেসিউট আমটা পারতে পারছে এবং বাজারে সঠিক সময় তারা ছাড়ছে। অসময়ে যে আমি ইচ্ছা করলো এখন দাম ধরার জন্য আমি একটা ইমেসিউট আম, আমি অপরিপক্ক একটা আম পারবো, এতে ওষুধ প্রয়োগ করে পাকাই বাজার, এটি করা হয় নাই। কয়েক বছরের মতো নির্ধারিত তারিখে ঢালাওভাবে আম নামানোর সিদ্ধান্ত না থাকায় লোকসানের শঙ্কা নেই চাষিদের। তাই এবছর এলাকাভিত্তিক সময় নির্ধারণে আম থেকে লাভের আশা বেশি করছেন চাষিরা। যখন যে আম পাকবে তখন সে আম ভাঙবো, তাতে আমাদেরও লাভ হবে, ক্রেতারাও আম খায় উপকৃত হবে। সরকার যে নির্ধারিত করে দিয়েছে তাতে এবার আমরা খুবই খুশি এবং আমাদের দুই পাশে হবে। আর ফল গবেষকরা বলছেন, প্রাকৃতিকভাবে আম পাকার সময় মেনে আম কিনলে ও খেলে ঠকবে না ক্রেতা। কার পরে কোনটা আম আসবে এটা সামন সম্মুখ একটু ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই গোপালভোগের সময় ল্যাংড়া বা ফজলি আমরা দেখলেও আমরা কিনবো না। তাহলে যারা অসৎ তাহারা কিন্তু এই অসৎ কাজটি করার সাহস পাবে না। জেলা ফল গবেষণার দেয়া তথ্য মতে চলতি বছর 17,000 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এই বিষয়ে আলোচনার জন্য রাজশাহী ব্যুরোতে উপস্থিত আছেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সরাসরি আমরা কথা বলবো তার সঙ্গে। জনাব ওয়ালিউল্লাহ, বাংলার সময়ে আপনাকে স্বাগত। দর্শক, আমরা যেমনটি রিপোর্টটিতে দেখছিলাম সেই বিষয়ে জানতে চাইবো মোহাম্মদ ওয়ালিউল্লাহর কাছে যে জাতভেদে গাছ থেকে আম পাড়ার যে সময় নির্ধারণ করা হয়েছে, এক্ষেত্রে চাষিদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আসলে কতটুকু বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমের বিভিন্ন যে জাত আছে আমাদের রাজশাহীতে বিভিন্ন প্রসিদ্ধ, যেগুলো সারা দেশই সমাদৃত, যে গোপালভোগ, তারপরে ল্যাংড়া,
হিমসাগর বা খিরসাপাত, ফজলি, আরশিনা, এই যে আমগুলো আছে, এই আমগুলো এক এক সময় আসলে হারভেস্ট করতে হয়, কারণ এর ম্যাচুরিটির সময়টা হয় এক এক রকম। এটা ফুল, এক একটা আমের ফুল ধারণ থেকে শুরু করে আম পাকা পর্যন্ত কোনোটা 86 দিন থেকে 127 দিন পর্যন্ত সময় লাগে। এই যে দীর্ঘ সময়টা এক এক আমের এক এক রকমের সময় লাগে। গোপালভোগে কিছু কম, তারপরে আসতেছে আমাদের হিমসাগর বা খিরসাপাত, এরপরে আসছে ল্যাংড়া, তারপর ফজলি, আরশিনা। তো আমাদের কৃষকদেরকে ভাইদের অবশ্যই এই বিষয়গুলো জ্ঞান থাকা আবশ্যক, এবং এই জ্ঞান থাকার জ্ঞানের জন্য তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে এবং তাদেরকে বোঝাইতে হবে যে এই আমগুলো আগেই পাড়তে হবে, কারণ এই আমের হারভেস্টিং সময়গুলো মানে তাড়াতাড়ি আসে, তারপরেরটা কখন আসে। তো এইভাবে আমরা যদি তাদেরকে প্রশিক্ষিত করতে পারি তাহলে তারা অবশ্যই বুঝতে পারবে এবং সেইভাবে তারা আমগুলো হারভেস্ট করতে পারবে। এই কারণেই তাদেরকে প্রশিক্ষণটা জরুরি, এবং কখন আমগুলো পাড়তে হবে সেটা আম দেখে অনেক সময় বোঝা যায়। যেমন আম গাছে যদি দু একটা আম পেকে যায়, পাখি দেখা যাচ্ছে পাখি খাচ্ছে, বা আম পেকে গাছের নিচে পড়ে গেছে, তাহলে এই যে এইভাবে দেখে অনেক সময় বোঝা যায় যে আম গাছে পেকেছে কিনা। কারণ আবহাওয়াগত কারণে এই সময়টা কখনো 2-4 দিন কিন্তু এদিক সেদিক হতে পারে, কোনো দু একদিন আগায় যেতে পারে, আবার কখনো 2 একদিন পিছায়ও যেতে পারে। এই কারণে এইগুলো অবশ্যই প্রশিক্ষণের বিষয় আছে, এবং চাষি ভাইরা যখন এগুলো প্রশিক্ষণ পাবে তারা নিজের থেকে বুঝতে পারবে যে এই আমগুলো কখন আমরা হারভেস্ট করতে পারবো, এবং কোনটা আগে কোনটা পরে, এবং হারভেস্টিং এর সময়টা কখন আসছে এটা আম দেখেও তারা বুঝতে পারবে। এই কারণে অবশ্যই আমাদের চাষি ভাইদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে, তাহলে এই বিষয়গুলো সবার জন্য সুবিধা হবে। জি জনাব ওয়ালিউল্লাহ, যে আমাদের রিপোর্টটিতে যেরকমটি উল্লেখ করা হয়েছে যে সময় নির্ধারণ হলেও কিন্তু এলাকা ভেদে বাগান থেকে সংগ্রহ করা হবে আম, তো সেক্ষেত্রে মোকামে আমের দামের পার্থক্য হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? আরেকটি বিষয় জানতে চাইবো যে কৃষকের লাভ লোকসানের উপর আসলে সেটা কতটুকু প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, তা মোকামে আসলে প্রভাব পড়ার কোনো কারণ নাই, কারণ সব জায়গায় যেহেতু আমগুলো হবে, বরঞ্চ একবারে যদি আমগুলো আসে তাহলে এতে দেখা যাচ্ছে যে আম একবারে চলে আসলে চাষিরা এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ একবারে আম আসবে এবং সবাই দেখা যাচ্ছে একেবারে প্রথমেই আম নামায় নিয়ে চলে আসবে, হয়তো কেউ কাঁচা কেউ পাকা। এতে একদিকে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে, আবার একদিকে সেই ক্ষেত্রে চাষিরাও ক্ষতিগ্রস্ত হবে। যদি একের পর এক আসতে থাকে তাহলে একটা আমের দেখা যাচ্ছে যে কোনো এলাকায় 2 দিন আগে, কোনো এলাকায় দেখা যাচ্ছে 2 দিন পরে, এইভাবে যে আমটার যখন হারভেস্টিং সময়টা যখন দীর্ঘায়িত হবে তখন অবশ্যই চাষিরাও লাভবান হবে, কারণ আমটা একটা নির্ধারিত ভাবে ফ্লোতে চলতে থাকবে এবং ভোক্তাও জিনিসটা পেতে থাকবে। এই কারণে এখানে মোকাম নরমালি চলতে থাকবে, এবং মোকামে দেখা যাচ্ছে একবারে সব আমগুলো আসবে না, আমের দামটা একবারে ফল করবে না, আবার সেক্ষেত্রে ভোক্তারা অনেক সময় ধরে আমগুলো পেতে পারে। যার কারণে অবশ্যই এই যে সময় এবং সময় যেটা নির্ধারণ করা হয়েছে এটা চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে আমরা যে জানি যে কমিটিটা করা হয়েছে আমাদের, সেটা প্রশাসন, কৃষি কর্মকর্তা এবং আমাদের চাষি মানে কৃষক প্রতিনিধি সহ বসে কমিটিগুলো করা হয়েছে, এবং অবশ্যই যেহেতু কৃষক তার কমিটিতে আছে তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অবশ্যই তারা দেখবে এবং সেইভাবে সিদ্ধান্ত নিতে তারা সহযোগিতা করবে, এবং তাদের অনুরোধ অবশ্যই তারা রাখবে, কারণ কৃষি এবং কর্মকর্তা যারা আছেন, প্রশাসন আছেন, নিশ্চয়ই তারা কৃষকদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত যেতে চাইবে না, এবং কৃষক যাতে লাভবান না হন এ ধরনের কার্যক্রম অবশ্যই করবে না, কারণ কৃষক লাভবান না হলে, কৃষক চাষাবাদ থেকে বিমুখ হলে আমরা যারা ভোক্তা আছি, যারা সারা দেশের মানুষ যারা এই আমের দিকে চেয়ে আছে তারাই ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে কৃষক এবং ভোক্তা উভয়ে যেন কেউ বঞ্চিত না হন সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে সবাই আমরা আমাদের কমিটিগুলো নিশ্চয়ই কাজ করছে, এবং এতে কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এবার যেভাবে কমিটিগুলো করা হয়েছে তাতে আসলে কোনো সম্ভাবনা নাই, কারণ এখানে সকলের মতামতের ভিত্তিতে কোন আম কখন পাড়া যাবে এই বিষয়গুলো নির্ধারিত করা হয়েছে। আগামী 23 মে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় সরগরম নড়াইলের কালিয়া উপজেলার পেরলি ও পাঁচগ্রাম ইউনিয়ন। সকাল থেকে রাত পর্যন্ত পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সৎ ও যোগ্য প্রার্থী বেছে নিতে নানা হিসেব কষছেন ভোটাররা। এদিকে ভোট নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার। 2টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 8 জন, সাধারণ সদস্য পদে 48 জন এবং সংরক্ষিত সদস্য পদে 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা 21,929 জন। বিভক্তি জটিলতার কারণে নবগঠিত পাঁচগ্রাম ও পেরলি ইউনিয়ন পরিষদে 2012 সালে 5 মে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী 5 বছর পর আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য 23 মে ভোট গ্রহণের দিন ধার্য করা হয়। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে নাশকতা সহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সদর, উলিপুর, চিলমারী ও নাগেশ্বরী সহ বিভিন্ন এলাকা থেকে 20 জনকে আটক করা হয়। এছাড়া বিশেষ অভিযানে চুয়াডাঙ্গা থেকে 20 ও চাঁদপুর থেকে আরো 17 জনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চট্টগ্রামের উপকূলীয় উপজেলা আনোয়ারা থেকে 2 লাখ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। দুপুরে নগরীর হালি শহরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায় ভোরে উঠানমাঝি ঘাটের বেড়িবাঁধ এলাকার পশ্চিম পাড়ে আব্দুর রহিম নামে এক ব্যক্তির হাতে বস্তা দেখে সন্দেহ হয় তাদের। এ সময় তল্লাশি করতে গেলে দৌড়ে পালানোর চেষ্টা করে সে। ধাওয়া দিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তার কাছে থাকা বস্তা থেকে 2 লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যে লোকটাকে আমরা ধরছি উনি টিম লিডার না, তবে উনি একটা বড় কোঅর্ডিনেটর। মানে উনি নিজেই ইয়াবাটা সরবরাহ করে এবং উনি 3টা সিন্ডিকেটকে উনি ইয়াবা দেয়। সেই প্রাইমারি দলের যারা হলো বোটে মাঝিমাল্লা নিয়ে ইয়াবাটা এনে গহিরাতে ওরা যে সিন্ডিকেট বেশি টাকা দেয় সেই সিন্ডিকেটকে ওরা দেয়। বান্দরবান থেকে মোটরসাইকেল সহ চোর চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল্লাহ জানান, চুরি হওয়া একটি মোটরসাইকেল সহ একটি সংঘবদ্ধ দল কেরানীহাট এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি মোটরসাইকেল সহ 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে রাজশাহী ও নাটোরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে রাজশাহীর মালোপাড়ায় বিএনপির মহানগর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন নেতাকর্মীরা। এদিকে নাটোরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। দুপুরে শহরের থানা মোড়ে এ মানববন্ধন করা হয়। এতে বিএফইউজের সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিএফইউজের সভাপতি শাবান মাহমুদ অংশ নেন। এছাড়াও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি সহ স্থানীয় সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এবার বিভিন্ন লেখকের 7,000 বই নিয়ে কৈশোর তারুণ্যের বইয়ের আয়োজনে বগুড়ায় শুরু হয়েছে 6 দিনব্যাপী বইমেলা। কৈশোর তারুণ্যের বইয়ের আহ্বায়ক সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ ও জাগৃতি প্রকাশনীর প্রধান ডক্টর রাজিয়া রহমান জলি এবং বিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বইমেলার প্রথম পর্ব আজ থেকে সোমবার পর্যন্ত বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে, আর মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্ব। 6 দিনের এ বইমেলায় প্রতিষ্ঠান দুটির 10,000 শিক্ষার্থী বই পড়া ও কেনার সুযোগ পাবে। শেরপুর সদর উপজেলার 6 নম্বর পাকুড়িয়া ইউনিয়নকে বাল্যবিয়ে ও যৌতুক মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন। দুপুরে ওই ইউনিয়নের নিজামুদ্দিন আহমদ মডেল কলেজের সামনে থেকে বাল্যবিয়ে ও যৌতুক বিরোধী একটি র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে কলেজ মাঠে গিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে 16টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 7,000 শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন। এ সময় লাল কার্ড দেখিয়ে বাল্যবিয়ে ও যৌতুককে না বলে শিক্ষার্থীরা।
1971 সালের আজকের দিনে খুলনার ডুমুরিয়ায় হত্যা করা হয়েছিল 10,000 শরণার্থীকে। তাদের স্মরণে খুলনার ডুমুরিয়ায় পালন করা হচ্ছে চুকনগর গণহত্যা দিবস। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। মৌসুমী যেমনটি বলছিলেন যে খুলনার ডুমুরিয়ার গণহত্যা দিবস আজ, অর্থাৎ 1971 সালের 20 মে। এই দিনে এই স্থানে প্রায় 10 থেকে 12,000 শরণার্থীকে হত্যা করা হয়েছিল বলে এখানকার মানুষ এবং তাদের কাছ থেকে আসলে এই ইতিহাসটা বেরিয়ে এসছে। তো 1993 সাল থেকে এখানে বেসরকারিভাবে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এবং গত 3 বছর ধরে শিল্পকলা একাডেমি ঢাকা তারা এখানে কিন্তু এই দিনটাকে উদ্দেশ্য করেই, অর্থাৎ চুকনগর গণহত্যা দিবসকে উদ্দেশ্য করে এখানে তারা মোমবাতি প্রজ্বলন, শহীদদের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। তো এখানে একটি বহমান খাল ছিল, যে খালে ওই দিন হত্যা করে এখানকার হাজার হাজার মানুষকে, শরণার্থী যারা বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে জড়ো হয়েছিল তারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে, ঠিক সেই মুহূর্তে পাক হানাদার বাহিনীরা নির্মমভাবে সেই হত্যাযজ্ঞ চালায় এই স্থানে। এবং এখানকার বয়োবৃদ্ধদের ভাষ্য অনুযায়ী যে এখানে যে প্রবাহমান খাল ছিল সেটি 7 দিন যাবৎ রক্তের লাল হয়েছিল এখানকার পানি। তো সবকিছু মিলিয়ে এইখানকার স্থানীয় যারা আছেন, সব মানুষ আছেন, তাদের কাছে এই দিনটা কিন্তু আসলে খুব গুরুত্ব বহন করে। তো আপনারা এই উদ্দেশ্যে শহীদদের স্মরণে আজকে কিন্তু 3000 মোমবাতি প্রজ্বলনের ব্যবস্থা করা হয়েছে এবং মোমবাতি কিন্তু সাজানো হয়েছে এই যে স্মৃতিস্তম্ভকে ঘিরে যে চারিদিকে প্রাচীর রয়েছে, সেই প্রাচীরের চারিদিকে কিন্তু মোমবাতি দেওয়া হয়েছে এবং এখানকার যারা দর্শনার্থী রয়েছেন, যারা অনুষ্ঠান উপভোগ করতে আসছেন, তারাও কিন্তু এখানে আজকে মোমবাতি প্রজ্বলন করবেন। তো এর উদ্দেশ্য একটাই, যে শহীদদের স্মরণ করা এবং পাক হানাদার বাহিনীর যে নির্মম হত্যাকাণ্ড এবং হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই হত্যাকাণ্ড এবং হত্যাযজ্ঞের প্রতিবাদেই আসলে এবং তাদের স্মরণে, শহীদদের স্মরণেই এই অনুষ্ঠানটা প্রতি বছর আয়োজিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে খুলনার চুকনগর থেকে, ডুমুরিয়ার চুকনগর থেকে সর্বশেষ মৌটুসি। দর্শক, খুলনার ডুমুরিয়া থেকে চুকনগর গণহত্যা দিবস পালনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গোটা মুসলিম বিশ্বের সাথে মিল রেখে একই দিনে ঈদ ও রোজা পালনে 31 বছরেও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বাংলাদেশ। আরও আলোচনার কথা বলছে ইসলামিক ফাউন্ডেশন। বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হলো আওয়ামী লীগের সংসদ নির্বাচনের প্রস্তুতি। তৃণমূল কর্মীদের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশি। দলকে বিপর্যস্ত করতেই সরকারের গভীর ষড়যন্ত্র, মন্তব্য নেতাদের। নারায়ণগঞ্জে স্কুলের ড্রেন থেকে 5 বছরের শিশুর লাশ উদ্ধার। 6 দিনেও গ্রেফতার হয়নি ঝালকাঠিতে পিটিয়ে শিশুর পা ভেঙে দেয়া মামলার মূল আসামি। বিচার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। এবং 46 বছরে দেশে আমদানি হয়নি কোনো স্বর্ণ। ব্যাগেজ রুলে আনা স্বর্ণ দিয়ে মেটানো হচ্ছে চাহিদা, দাবি ব্যবসায়ীদের। চোরাচালানেই চলছে ব্যবসা, বলছেন শুল্ক গোয়েন্দারা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।